স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। খালিদ মাথা ঝাঁকিয়ে বলল, আরে না না, তুই ভুল বুঝছিস। তোর ভাবি চাইছে, কিন্তু আমার এখন তেমন কোনো প্ল্যান নেই। তুই আসলেই ছাগল। তোর প্ল্যানে হবে নাকি? আল্লাহ চাইলে আর তোর বউয়ের কেরামতিতেই হবে। খালিদের এবার কেমন যেন খটকা লাগলো, কিন্তু তা মাহমুদের কাছে প্রকাশ না করেই বলল, আচ্ছা, সেদিন তো মেডিকেলে চেক আপে গিয়েছিলাম, কাল রিপোর্ট আসার কথা, দেখি কি হয়। মাহমুদ এবার একটু ঢং করে ডাকলো। ভাই শোন না। খালিদ মাহমুদের ডাকের ধরনেই না শোনার ভান করে হাঁটা দিল। মাহমুদ তাড়াতাড়ি খালিদের হাত টেনে ধরে বলল, আমি তোকে শুনতে বলছি আর তুই চলে যাচ্ছিস। খালিদ মেকি রাগ দেখিয়ে বলল, আমি তোর ওসব ফালতু কথা শুনতে পারবো না। ভাই প্লিজ। খালিদ এবার কঠোর কণ্ঠে বলল, মাহমুদ, আমি আর যাই হোক তোর কাছে এই ব্যাপারটা আশা করছি না। আর আমি কখনোই হুরকে এসব ব্যাপারে উৎসাহ তো তোর আমি অ্যাগ্রি করব না। হুর যদি তোর প্রেমে অন্ধ হয়েও যেতে চায়, তবু সেটা তার মত। আর কাশফি তো কখনোই মানবে না। আর এছাড়াও হুরের আরও 2টো সেমিস্টার বাকি। সেমিস্টার দুটো শেষ করেই না হয় আসুক। কেন? সেমিস্টার শেষ হলে ওর বিজনেস, ওর ক্যারিয়ার, ফ্যাশন ডিজাইনিং এসব ফেলেও কেন যাবে? ভাই প্লিজ, তুই যদি এমন করিস আমি কার কাছে যাব? আর কেউ না হোক, অ্যাটলিস্ট তুই তো আমার সাপোর্ট করবি। আমি তো ভালোই ইনকাম করছি, ওরের বিজনেস করার কি দরকার? খালিদ এবার খুব রাগ করে গেল, বলল, মাহমুদ, তুই পুরোনো আমলের রক্ষণশীল স্বামীদের মতো কথা বলছিস। তোর মতো একটা হায়ার এডুকেটেড পার্সনের কাছে এমন কথা তো আশা করি না। এটা কেমন ভালোবাসা, যেটা মানুষকে আটকে ফেলে, তার স্বপ্ন আশাকে পিষে ফেলে। ভালোবাসা মানুষকে উঠতে শেখায়। ভালোবাসা হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যায়, মুক্ত করে দেয়, প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ করে দেয়। যেমন কাশফি শুরু থেকে আমার পাশে থেকেছে, আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করেছে, হেল্প করেছে। দুজন দুজনের অনুভূতির সম্মান না করলে কিসের প্রেম? এবার মাহমুদ বিরোধিতা করে বলল, কিন্তু তুইও তো চাইতিস ভাবি তার জবটা ছেড়ে দিক। আমি চাইতাম ওই হসপিটাল থেকে জব ছাড়ুক, কারণ এখানে আমি অনেক দিন ছিলাম। আর আমি কিন্তু মাহমুদ পাগল নই। কাশফির দিকে কে কোন নজরে তাকাতো আমি সেটা ঠিকই বুঝতে পারতাম। তাই বলতাম অন্য কোনো হসপিটালে জবটা প্লেস করা বা চেঞ্জ করাটা জরুরি। মাহমুদ হতাশ কণ্ঠে বলল, তাহলে আর কি, লং ডিস্টেন্স রিলেশনশিপ, मैं यहाँ तू वहाँ, जिंदगी है कहाँ টাইপ লাইফ কাটাতে হবে। এত সুন্দরী বউরিকে বিদেশে চলে যাবে ভয় করে না? রিপনকে দেখ, সখীকে কাজ ছাড়াই করে না। তুই তো সব দিকই বলছিস, আর তুই সব জানিস। খালিদ বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, না জানার কি আছে? এই তোর কি মনে হয় যে আমার নাকের নিচে ওরা এসব করে বেড়াবে আর আমি কিছুই জানবো না? মাহমুদ ভেঙচি কেটে বলল। এমনিতে তো এমন ভাব করিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। খালিদ বাঁকা হাসি হেসে বলল, অন্যের ভাজা মাছ আমার উল্টানোর কি দরকার? শোন, আমি সবই দেখি, শুনি, বুঝি, কিন্তু রিয়াক্ট করি না। ভাবটা এমন থাকে যেন আমি কিছুই জানি না। আর সত্যি কথা বলতে, আমার অন্যের লাইফে কোনো আগ্রহ নেই। মাহমুদ খালিদের পিঠ চাপড়ে বলল, খুব বুঝমান হয়ে গেছিস, একদম পাকা ব্যবসায়ী। তা জানি না, তবে ভাবছি রিপনটার জন্য কিছু একটা করতে হবে। ছেলেটা সত্যিই সখীকে ভালোবাসে। মাহমুদ বলল, হ্যাঁ কর, রিপনের জন্যই কর, নিজের ভাইয়ের জন্য আর করিস না। কিছুক্ষণ পর কাশফির কিছুটা রাগী কণ্ঠের আওয়াজ শুনে দুজনে চারপাশে চোখ ঘোরালো। কাশফি একদল মধ্যবয়স্ক মহিলাদের মাঝে উচ্চ শব্দে কিছু একটা বলছে। খালিদ অবাক হলো, সে আজ প্রথম কাশফিকে এতটা রেগে যেতে দেখেছে। অবাক হয়ে মাহমুদকে বলল। কি হয়েছে রে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। মাহমুদ চারপাশ পর্যবেক্ষণ করে বলল, খুব সম্ভবত তোকে নিয়ে কেউ কিছু বলেছে, তাই খেপে গেছে। চল গিয়ে দেখি। ওরা এগিয়ে গিয়ে দেখলো কাশফি বলছে, দেখুন আন্টি, আপনারা সকলেই আমার মুরব্বি, আপনাদের কথার জবাব দেওয়ার মতো বেয়াদবি আমি করব না। আর না আমার ইচ্ছে আছে আপনাদের কাছে নিজের পার্সোনাল লাইফ তুলে ধরার। তবুও বলছি, আপনারা যাকে বারবার পাগল বলছেন, সেই মানুষটা আমাকে এতটা শান্তিতে রেখেছে যে আপনাদের স্বামীরা সুস্থ হয়েও আপনাদের সেই শান্তিটা দিতে পারেনি। আমার সন্তান আল্লাহর যখন মর্জি হবে তখনই আল্লাহ দিবেন। আর হ্যাঁ, আমার স্বামী 20,000-এর উপরে কামায় আলহামদুলিল্লাহ। আর যা কামায় তা দিয়ে আমার মতো 10 জন নারী
পালার মতো ক্ষমতা রাখে সে। শেষের কথা কাশফি বাদিকে বসে থাকা রোশনি ও তার মাকে উদ্দেশ্য করেই বলেছে। মাহমুদ হাসতে হাসতে বলল, তোর বাঘিনী তো আজ খেপেছে রে, একেবারে হোয়াইট ওয়াশ। বলেই মাহমুদ শব্দ করে হেসে উঠল। তারপর আবার বলল, আমি তো বিরক্ত হয়েছিলাম প্রথমে যে মা যে কেন এই রোশনের ফ্যামিলিকে ইনভাইট করেছে। আজ তো মাকে চুমু খেতে ইচ্ছে করছে। খালিদ মাহমুদের এসব কথায় পাত্তা না দিয়ে এগিয়ে গেল কাশফির দিকে। একসাথে অনেক কথা বলে রীতিমতো হাঁপাচ্ছে, চোখ মুখ কেমন লাল হয়ে আছে। খালিদ কাশফির হাত ধরে সাইডে নিয়ে এলো। টিস্যু দিয়ে কাশফির ঘেমে যাওয়া মুখ আলতো করে চেপে দিল। আদুরে গলায় বলল, কি হয়েছে? আমার বউটা এত রেগে গেল কেন? কাশফির বিরক্তি কণ্ঠে বলল, আরে দেখুন না, কি সব আজাইরা লোক, নিজের লাইফের খবর নেই, অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে শুধু। খালিদ রিপনকে পানি আনতে বলে কাশফিকে আলতো করে আগলে ধরে বলল, পাছে লোকে তো কত কিছুই বলবে, তাই বলে ওদের কথায় তো কান দেওয়া যাবে না, তাই না? কাশফি একটা হাত খালিদের গালে ছুঁয়ে বলল। ইস, আপনি কি সুন্দর করে বুঝান। খালিদ হেসে ফেলল। কাশফি আবারও বলল, আমার কি মনে হয় জানেন, আপনি এমন করে বুঝালে আমি যে কোনো অন্যায় কাজের জন্যও মেনে নিব। খালিদ এবার হো হো করে হেসে উঠল। আরে বা, আমার বাঘিনী দেখে ফ্লার্ট করাও শিখে গেছে। কাশফির গাল ফুলিয়ে বলল, এটা মোটেও ফ্ল্যাটিং না, আমি মন থেকে বলেছি। কিন্তু আমার না কেমন যেন কষ্ট হচ্ছে, শরীর খারাপ। খালিদ কপাল কুঁচকে চাইল, কাশফির কথা শেষ করতে পারল না, গলগল করে বমি করে দিল। খালিদ আতঙ্কিত হয়ে পড়ল, হাতের কষে কাশফির বমি ধরল। ততক্ষণে দুজনেরই কাপড় ময়লা হয়ে গেছে। খালিদ হাঁক ছেড়ে রিপনকে ডাকলো। রিপন, পানি আর একটা বালতি নিয়ে আয়। রিপন দৌড়ে গেল। তখনই জাহানারা এসে পাশে দাঁড়িয়েছেন। কি হয়েছে আব্বা? খালিদ চিন্তিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না মা। আব্বা তুই ওকে তোর রুমে নিয়ে যা, রেস্ট করুক। আচ্ছা মা। রিপন পানি নিয়ে এলো। খালিদ কিছুটা পরিষ্কার করে কাশফিকে নিয়ে ওর রুমটাতে নিয়ে গেল। রোশনি কিছুটা দূরে দাঁড়িয়ে খালিদের কাশফিকে আগলে নেওয়া, আহ্লাদ করা সবই দেখলো। কই, তুষার তো কোনোদিন তাকে এভাবে যত্ন করেনি, আহ্লাদ করেনি। আর এত মানুষের পরোয়া না করে হাতের কষে স্ত্রীর বমি নেওয়া, পরিষ্কার করা, এ তো অসম্ভব। খালিদ বোধহয় সত্যিই বলেছিল, যে ভালোবাসার মর্যাদা দেয় না, ভালোবাসা তার জীবনে ধরা দেয় না। সেও তো সেদিন ভালোবাসাকে নয়, টাকাকেই প্রাধান্য দিয়েছিল। তাই হয়তো আজ টাকা কিছু থাকলেও তার জীবনে নেই ভালোবাসা, ভালোবাসার মানুষ ও ভালোবাসা নামক সুখ। কাশফি ওয়াশরুমে গিয়েছে, গোসল করে ফেললো। বমি করায় কাপড় নোংরা হয়ে গিয়েছে, গা গুলিয়ে আসছে। খালিদ সখীকে দিয়ে হুরের রুম থেকে হুরের ডিজাইন করা একটা আরামদায়ক ড্রেস আনিয়ে দিল। কাশফি বেরোতেই খালিদ ফ্রেশ হয়ে এলো। কাশফির সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। খালিদ কাশফির পাশে বসে কাশফিকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লে কি করে? কাশফি খালিদের বুকে মাথা রেখে চোখ বুজে পড়ে আছে, বলল, জানি না। এত মিষ্টি খাচ্ছিলে, তখনই আমি নিষেধ করতে যাচ্ছিলাম, পরে আবার ভাবলাম এত শখ করে খাচ্ছ, তাই বাধা দিতে ইচ্ছা করছিল না। কাশফি চোখ তুলে চাইল, কিছু একটা ভেবে আবার মাথা রাখলো কাঁধে। খালিদ আবারও বলল, চলো ডাক্তার দেখাতে চাই। এখন? হ্যাঁ। না না, এখন কিভাবে? আপনি বরং বাইরে যান, ওখানে আপনার থাকা উচিত। খালিদ কাশফির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি এখন কোথাও যাব না। কাশফি মৃদু হেসে চোখ বন্ধ করলো। সত্যিই তার খুব ক্লান্ত লাগছে। ধীরে ধীরে ঘুমিয়ে গেল। মাহমুদের বন্ধুরা সকলে হুরকে গিফট দিচ্ছে। একজন ওকে 1 বোতল তেল গিফট করল আর বলল, ভাবি যে ঘাড়তেরা আপনার স্বামী, দেখুন তেল মেরে কোনোভাবে জীবন পার করতে পারেন কিনা। ওসব প্যারা না, মুসলিম ধর্মে 4টা পর্যন্ত সুযোগ আছে। পাশ থেকে আরেকজন বলল, বাসায় চলো, আমিও তোমার সুযোগ করে দেব। আমি তো তোমার কথা ভেবেই বললাম জানো, দুজন হলে তোমার উপরও চাপ কম হবে। সবাই হাহা করে হেসে উঠল। মেয়েটি লজ্জায় মিহিয়ে গেল। মাহমুদের এদের এসব কথাবার্তা মোটেও ভালো লাগছে না। মাহমুদের এক বন্ধু বলল, দোস্ত, এই সুন্দরী ললনা পেলি কই? মানে কার মাধ্যমে পরিচয়?
মাহমুদ বিনীতভাবে বলল। ভাবির বোন। পাশ থেকে আরেকজন বলল। তাই তো বলি, নয়তো তোর মতো কাঠখোট্টা লোক সুন্দরীকে কি করে পটালে? মাহমুদ কিছু বলল না। আরেকজন বলল। তোদের বয়সের ডিফারেন্স কেমন? মাহমুদের এই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছে না, অনিচ্ছা নিয়েই বলল। 11 বছর মেবি। একজন বলে উঠল। বলিস কি, দেখিস আবার ভেগে না যায়। সাথে সাথে হাসির রোল পড়ে গেল। মাহমুদ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। পেছন থেকে বন্ধুরা ডাকছে। বন্ধু রাগ করলা নাকি? বন্ধু, আমরা তো মজা করছিলাম। মাহমুদ ওদিকে গিয়ে দেখলো বন্ধুদের আরেক জটলা। এখানে দেশিগুলোর সাথে বিদেশিগুলোও যোগ দিয়েছে। রিপন, সোহাগ, সোহেল, ফাহাদ, শোয়েব ও মাহি সানাম কি নিয়ে যেন ফুসুর ফুসুর করছে। মাহমুদকে দেখে ওরা চুপ হয়ে গেল। ফাহাদ বলল। কি হয়েছে বন্ধু, তোমার মনটা মলিন কেন? মাহমুদ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল। বন্ধুরা নানা কথা বলে ওকে বোঝাতে লাগলো। কিছুক্ষণ পর কাপল পিক তোলার জন্য মাহমুদকে ডাকা হলো। মাহমুদ স্টেজে গিয়ে কাউচে বসলো। ফটোগ্রাফার হুরকে পোজ বুঝিয়ে দিল। হুর এসে মাহমুদের ডান পায়ের কাছে বসলো। মাহমুদের পায়ের উপর এক হাত রেখে তাতে চিবুক ঠেকালো। তারপর মাথা তুলে মাহমুদের চোখের দিকে তাকালো। মাহমুদ একটা হাত হুরের গালে রাখলো। মাহমুদ কেমন করে যেন হুরের দিকে চাইলো। সেই দৃষ্টিতে হুরের বুক কেঁপে উঠল। হুর অস্থির হয়ে উঠল, ব্যগ্র কণ্ঠে বলল। কি হয়েছে আপনার? মাহমুদ উঠে দাঁড়িয়ে গেল, অন্যদিকে ফিরে বলল। কিছু না। হুর হাত টেনে ধরল। প্লিজ বলুন, কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? মাহমুদ হুরের উদ্বিগ্নতা দেখে ভেজা চোখে হেসে ফেলে বলল। কিছু না। একদিনে এত বুঝে গেছো আমায়? হুর মাহমুদকে অবাক করে দিয়ে বলল। কেমন যেন লাগছে আপনাকে। কথাটায় কিছু একটা ছিল। মাহমুদ নিজেকে সামলে নিয়ে হুরের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল। রাতে জেনে নিব কতদিনের সম্পর্ক। তারপর হুরের হাত ধরে স্টেজে গেল। ফটো সেশন শেষ করে খাওয়া দাওয়া মেহমান বিদায় করে রাত 10টার দিকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদ হুরকে নিয়ে আলাদা গাড়িতে করে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হুর খেয়াল করলো এটা বাড়ির রাস্তা নয়। হুর বলল। আমাদের কি একদিনের সম্পর্ক? গেলেই দেখবে। হুর আর কথা বাড়ালো না। মাহমুদ হুরকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে এলো। ফ্ল্যাটের সামনে এসে কয়েকটা চাবির রিং এগিয়ে দিয়ে বলল। তোমার গিফট। হুর অবাক হয়ে দেখল নেম প্লেটে মিসেস হুর অ্যান্ড মিস্টার মাহমুদ লেখা। হুর দরজা খুলে ঘরে ঢুকলো। সাজানো গোছানো সিম্পল একটা ঘর। হুর পুরো ঘর ঘুরে দেখল। মাহমুদ হুরকে নিয়ে ওদের বেডরুমে গেল। সেখানে দেয়ালে টানানো একটা ফটো ফ্রেমে হুর আর মাহমুদের অনেকগুলো ছবি। বেশিরভাগ ছবিতে হুর অন্যদিকে তাকিয়ে আছে। মাহমুদ হুরের পেছনে দাঁড়িয়ে বা পাশে। বোঝাই যায় মাহমুদ এগুলো হুরের অজান্তেই তুলেছে। মাহমুদ হুরকে বলল। আলমিরায় তোমার জন্য কাপড় রাখা আছে, ফ্রেশ হয়ে নাও। হুর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। মাহমুদ একটা সিগারেট হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হুর সিগারেট সহ্য করতে পারে না, তাই কাল থেকে সিগারেট খাওয়া হয়নি। এখন একটা খেয়ে ফ্রেশ হয়ে নেবে, তাহলেই আর সমস্যা হবে না। হুর ওয়াশরুম থেকে বেরিয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। মাহমুদ দেয়ালে পিঠ ঠেকিয়ে বা পা ভাঁজ করে দেয়ালের উপর রেখেছে, আর পায়ের উপর হাত, অপর হাতে সিগারেট ধরে আছে। আবছা আলোয় মাহমুদকে ভয়ানক সুন্দর লাগছে। সে নান্দনিক দৃশ্য। হুর অপলক দৃষ্টিতে চেয়ে রইল। মাহমুদ হুরের উপস্থিতি টের পেয়ে বলল। ঘরে যাও হুর, আমি স্মোকিং করছি, তোমার কষ্ট হবে। হুর কথা শুনল না, এগিয়ে এসে মাহমুদের সামনে মুখোমুখি দাঁড়ালো। মাহমুদ হাতের সিগারেট ফেলে দিল। হুর দ্বিধাহীন চোখে মাহমুদের দিকে তাকিয়ে থেকে বলল। এই কষ্টতে অভ্যস্ত হতে হবে। মাহমুদ হুরের চোখে চোখ রেখে বলল। তুমি কি রাগ করলে? রাগ করব কেন? খান, তবে একটু কম খেলে ভালো হয়। মাহমুদ অবাক হয়ে বলল। আর আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে আমায় সিগারেট ছেড়ে দিতে। তা বলবো কেন? আপনি বলেছে যে যেমন তাকে ঠিক তেমনই গ্রহণ করার নাম ভালোবাসা।
ও তাই বলো? তা আমার তোতা পাখি কি শুরুই অন্যের শেখানো কথা বলবে, নাকি নিজেরও কিছু বলবে? নিজের কিছু বলবে না? হুর মাহমুদের আরও কাছে একটু এগিয়ে এলো, পায়ের পাতায় ভর করে কিছুটা উঁচু হলো। মাহমুদ হুরের মন বুঝে ঝুঁকে এসে বলল, আমার নেশা হয়ে গেলে অন্য সব নেশা এমনিই কেটে যাবে। মাহমুদ শব্দ করে হেসে উঠল, দুহাতে হুরের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। হুর মাহমুদের বুকে মাথা ঠেকালো। মাহমুদ বিবশ কণ্ঠে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও হারিয়ে যেতে চাই, যাবে আমার সাথে? হুর রহস্য হাসি হেসে বলল, দূর হোক বা কাছে, আপনার সাথে আপনার হয়েই থাকবো। পরদিন বিকেলে খালিদ কাশফির রিপোর্ট আনতে হসপিটালে এলো। রিপোর্ট হাতে খালিদ ডাক্তারের চেম্বারের সামনে মুখোমুখি বসে আছে। ডাক্তারের কথা শোনার পর খালিদ স্থির থাকতে পারছে না, বুক কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে। খালিদের অস্থির লাগছে। খালিদ হসপিটাল থেকে বেরিয়ে বাসায় এসে সোজা মায়ের ঘরে গেল। শফিক সাহেব কিছু কাগজপত্র দেখছিলেন। খালিদকে ঘরে ঢুকতে দেখে জাহানারাও ঘরে এসে ঢুকলো। খালিদকে এলোমেলো দেখে জাহানারা এগিয়ে এসে পিঠে হাত রেখে বলল, কি হয়েছে আব্বা, তোকে এমন লাগছে কেন? খালিদ একবার বাবার দিকে তারপর মায়ের দিকে তাকিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিনু এসেছিল রাতের খাবারে কি রান্না হবে তা জানতে। দরজায় দাঁড়িয়ে এসব দেখে দৌড়ে মাহমুদের কাছে গেল। ভাইজান, বড় ভাইজানের কি জানি হয়েছে, কানতাছে। মাহমুদ কিছুটা ঘাবড়ে গেলেও প্রকাশ করল না, বলল, কইও? আম্মার রুমে। মাহমুদ মায়ের ঘরে গেল। হুড়ো কিছুটা বিচলিত হয়ে নিচে নেমে এলো। কাশফি নির্বিকার লিভিং রুমে বসে চা সমুচা খাচ্ছে আর টিভিতে স্কল অফ লাই মুভিটা দেখছে। হুর এসে বোনের পাশে বসে বলল, আপি, ভাইয়ার কি হয়েছে? কাশফি হুরের দিকে একবার তাকিয়ে আবার টিভি দেখতে দেখতে বলল, হয়েছে নাকি? আমি তো জানি হবে। হুর বোকা বোকা কণ্ঠে বলল, কি হবে আপি? আমার টেনশন হচ্ছে। ভাইয়ারা কি মায়ের ঘরে কাঁদছে? কাশফি টিভি দেখতে দেখতে বলল, বলেই দেখো। মাহমুদ বাবা মাকে বলল। কি হয়েছে ওর? জাহানারা চিন্তিত হয়ে বলল, কিছু বলছে না তো। এবার শফিক সাহেব জিজ্ঞেস করলেন। কি হয়েছে বেটা? খালিদ নিজেকে কিছুটা শান্ত করে বলল, কাশ্মীর মেডিকেল রিপোর্ট আনতে গিয়েছিলাম। এটুকু বলেই আবার থামল। জাহানারা বলল, রিপোর্ট কি খারাপ কিছু এসেছে আব্বা? মাহমুদ বলল, কি সমস্যা বলতো, আমরা লাগলে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাবো। মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত। শফিক সাহেব বললেন। আরে রোগটা কি? খালিদ সকলকে উদ্বিগ্ন হতে দেখে মেডিকেল রিপোর্টটা এগিয়ে দিল। মাহমুদ হাতে নিয়ে রিপোর্টটা দেখে খালিদের মাথায় থাপ্পড় মেরে বলল। জাহানারা বিরক্ত হয়ে বললেন, আহা, মারছিস কেন? মাহমুদ হেসে বলল, ওকে না মারলে ও একদিন আমাদের মেরে ফেলবে। আমি, চাচু, তুমি, দাদি, বাবা, দাদা আর এই গাধার ডিমটা বাবা হতে চলেছে। জাহানারা বিরক্ত হয়ে বললেন, আরে এমন করছো কেন? সবাই ওর সাথে বলবে তো কি হয়েছে। মাহমুদ হাসতে হাসতে বলল, আমি, চাচু, তুমি, দাদি, বাবা, দাদা আর এই গাধার ডিমটা বাবা হতে চলেছে। জাহানারা খুশিতে টকবগিয়ে উঠে ছেলের কপালে চুমো খেল। শফিক সাহেব বললেন, গাধার বাচ্চা, কাঁদছিস কেন? জাহানারা, তোমার ছেলে আর একটু হলেই আমাকে হার্ট অ্যাটাক করিয়ে ফেলতো। গাধা পয়দা করেছো একটা। গাধাটাকে একটু মিষ্টির বাদাম খাওয়াও, তাও যদি একটু জ্ঞান বুদ্ধি হয়। জাহানারা ছেলেকে আদর করলেন, সান্ত্বনা দিয়ে বললেন, বোকা ছেলে, কাঁদছিস কেন তুই? খালিদ নাক টেনে বলল, জানি না মা, আমার খুব কান্না পাচ্ছে মা। ঘরে যা, কাশফির সাথে কথা বল, ভালো লাগবে। আমি মাত্র 1.5 মাসের ছুটি নিয়ে এসেছিলাম ভাই। মাহমুদ ভাইয়ের দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলল, আমি তোকে বলেছি 1.5 মাসের জন্য আয়। তাহলে এখন কি করব? আমার নতুন চাকরি, গেলে 1 বছরের আগে ছুটি পাবো না। খালিদ হাত দিয়ে মাহমুদের বাড়ানো হাত সরিয়ে দিল। ওসব আমি জানি না, আর সিগারেট অনেক আগেই ছেড়ে দিয়েছি, যেদিন কাশফি নিষেধ করেছিল।
আর এখন তো আরও না। আমি আমার বউ বাচ্চা নিয়ে অনেক বছর বাঁচতে চাই, এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ফেল, মনে আছে তো কি কথা ছিল? মাহমুদ লক্ষ্য করলো খালিদ আজ নিজ থেকে অনেক কথা বলছে। খালিদ কতটা খুশি তা তার চোখে প্রকাশ পাচ্ছে। মাহমুদেরও ভাইয়ের সুখ দেখে কেমন যেন সুখ সুখ লাগছে। মাহমুদ হেসে বলল, যদি তোর মেয়ে আগে হয় তখন কি করবি? আরে এই জন্যই তো বলছি নিয়ে ফেল তাড়াতাড়ি, 2-1 বছরের ছোট বড় কোনো ব্যাপার না। আর যদি তোর ছেলে হয়? তাহলে তো হয়েই গেল, তোর মেয়ে 5 বছরের ছোট হলেও চলবে। হ্যাঁ, মাহমুদ শব্দ করে হেসে উঠে বলল, আচ্ছা তুই তখন বোকার মতন কাঁদছিলি কেন? খালিদ একটা গভীর শ্বাস নিয়ে বলল, মাহমুদ, একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই থেমে গেছে। আমি তখন মৃত্যুর অপেক্ষা করতাম। আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুন্দর আর সুন্দর, এত বেশি সুন্দর ফেস আসবে, এমন কিছু মোমেন্ট আসবে, সুখের ঐশ্বর্যে আমিও ধনী হব। কাশফি আমার জীবনে সেই সুখ পাখি যে আমার জীবনটাকে আবার রঙিন করেছে, সজীব করেছে। তাই হঠাৎ জীবনের নতুন অধ্যায়টার খবর জেনে নিজেকে আটকে রাখতে পারিনি। মাহমুদের মোবাইলে টুংটাং শব্দ করে মেসেজ এলো। মাহমুদ দেখলো অদ্ভুত মানবী মেসেজ দিয়েছে। মাহমুদ বলল, ভাই চল নিচে যাই। চল বলে 2 ভাই নিচে নেমে এলো। মাহমুদ দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো হুর নেই, সম্ভবত রুমে। মাহমুদ মনে মনে ভাবলো আজ চোর ধরা যাক। যেই ভাবনা সেই কাজ। মাহমুদ রুমে ঢুকে গেল, দেখলো হুর বিছানায় হেডবক্সে হেলান দিয়ে বসে মোবাইলে কিছু করছে। মাহমুদ হঠাৎই হুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি করছো হুর? হুর আমতা আমতা করে বলল, কিছু না। মাহমুদ হাত বাড়িয়ে হুরকে ধরতে চাইলে হুর বিছানার অপর পাশ দিয়ে লাফিয়ে দৌড়ে ঘর ছেড়ে পালিয়ে গেল। মাহমুদ প্রথমে কিছুটা হকচকিয়ে হুর বলে আর্তনাদ করে উঠলেও পরে হেসে ফেলল। এই যে বাচ্চা মেয়েটা প্রজাপতির মতো সারাক্ষণ তার আশপাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, মাহমুদের কেমন সুখ সুখ অনুভূত হয়। বিয়ের পর হঠাৎ করেই কেমন চঞ্চল হয়ে উঠেছে। এটা কি মাহমুদের সঙ্গ পেয়েই, নাকি অন্য কোনো কারণে, তা মাহমুদের জানা নেই। মাহমুদ অধীর আগ্রহে অপেক্ষায় রইল হুর আবার কখন রুমে আসবে। কিন্তু হুর যখন সন্ধ্যা পেরিয়ে যেতেও রুমে এলো না, তখন মাহমুদ মিনুকে বলল হুরকে ঘরে আসতে বলতে। হুর তবুও এলো না। একেবারে রাতে খাওয়া দাওয়ার পরে হুর ঘরে এলো। তখন মাহমুদ ল্যাপটপে কাজ করছে। হুরকে দেখেও মাহমুদ কিছু বলল না, নিজের মতো কাজে ব্যস্ত থাকলো। হুর ফ্রেশ হয়ে চুপচাপ বিছানায় শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এবার মাহমুদ ল্যাপটপ রেখে বিছানায় এসে হুরের পাশে শুয়ে মোবাইল হাতে নিল। মেসেঞ্জারে গিয়ে অদ্ভুত মানবীকে কল করতেই হুরের মোবাইলটি সশব্দে বেজে উঠল। হুর হকচকিয়ে গেল। মাহমুদের কাছে ধরা পড়ার ভয়ে আতঙ্কে হাত থেকে মোবাইল নাকের উপর পড়ে গেল। হুরের অবস্থা দেখে মাহমুদের পেট ফেটে হাসি আসছে। মাহমুদ হাসি আটকে হুরকে পাশ থেকে শক্ত করে বাহুর বন্ধনে আবদ্ধ করে ফিসফিস করে বলল, কল ধরছো না কেন হুর? দেখো তো কে কল করেছে। হুর নিজেকে সামলে নিয়ে আইটাই করে বলল, পরে দেখে নিব, অতটাও জরুরি কল না। তাই? তা আপনি অদ্ভুত মানবী সেজে আমাকে ধোকা দিয়ে পরকীয়া করছেন না? হুর মাহমুদের অবান্তর কথায় বিস্মৃত হলো। প্রতিবাদ করে বলল, কখনোই না, এই আইডিতে আপনি ছাড়ার কোনো ফ্রেন্ড নেই। বলে ধরা পড়ে যাওয়ায় চোখ মুখ খিচিয়ে জিভ কাটল। মাহমুদ হু হু করে হেসে উঠল। কাশফি খালিদের মুখোমুখি বিছানায় বসে আছে। খালিদ মুখ গোমরা করে আছে। দুজন খুব কাছাকাছি, দুজনের হাঁটু মিলে গেছে। কাশফি একটু একটু করে এগিয়ে এসেছে। এই আর নতুন কি, খালিদের কারণে অকারণে ছোট ছোট অভিমানগুলো ভাঙাতে তাকে এভাবেই আগাতে হয়। কিন্তু কাশফির হাসি পাচ্ছে, সে হাসি চেপে রাখতে পারছে না, ঠোঁট চেপে হাসছে। খালিদ চোখ পাকিয়ে চাইল। নীরবতা ভেঙে কাশফি খালিদের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে? খালিদ অভিমানী গলায় বলল, তাও আমি বলে দেব, তুমি জানো না? আপনি না বলে কি করে জানবো? কাশফি কিছুটা ধমক দেওয়ার পর ভান করে বলল খালিদ। খালিদ? কাশফিও তাকে নকল করে বলল। খালিদ এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হসপিটালে গিয়ে তোমার রিপোর্ট নিয়ে এসেছি। কাশফি আগ্রহী হয়ে বলল, ওহ
কি বলেছে ডক্টর? বলেছে উই আর প্রেগনেন্ট। কাশফি আনন্দিত হওয়ার ভান করে খালিদকে জড়িয়ে ধরে বলল, ওয়াও, কংগ্রাচুলেশনস খালিদ। ড্রামা কুইন, শেষ হয়েছে আপনার ড্রামা? কাশফি খালিদের কাঁধে মাথা ঠেকিয়ে ঠোঁট চেপে হাসছে। খালিদই আবার বলল, হয়েছে, লুকিয়ে চুরিয়ে হাসতে হবে না। দেখি আমার দিকে তাকাও। কাশফি কোনো সারা শব্দ করল না, ঠিক যেমন ছিল তেমনই রইল। খালিদ বলল, তুমি চিটিং করেছো, কাজটা কি ঠিক হলো? কাশফি খালিদের বুকে আঁকিবুকি করতে করতে বলল, কই চিটিং করলাম? আমাকে না জানিয়ে এটা কি ঠিক হলো? আমি তো সেই কবে থেকেই বলছিলাম। আপনি কি রাগ করেছেন? খালিদ কাশফির মাথায় চুমু খেল। না, রাগ করবো কেন? মন খারাপ করলেন যে? আচ্ছা কাশফি, তুমি কেউ কেউ অনেক ভালোবাসবে? কাশফি এবার মাথা তুলে তাকাল, আহ্লাদি হয়ে বলল, তা তো একটু বাসবই। খালিদ গাল ফুলিয়ে বলল, আমার চেয়ে বেশি আদর করবা? কাশফি ঝঙ্কার তুলে হেসে উঠে বলল, একটু তো করবই। না, তুমি সবসময় আমাকে বেশি ভালোবাসবা। কাশফি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা আমাকে বেশি আদর করবা। ওকে। তুমি আমার পাশ ঘেঁষে শুবে সবসময়। আমরা দুজন তোমার দুই পাশে, আর তুমি মাঝে, ঠিক আছে? কাশফি এবার নাকমুখ কুচকে বলল, ও এখনো পৃথিবীতে এলো না আর আপনি হিংসে করছেন? আমি এমনই, তোমার ভাগ আমি কাউকে দিব না। খালিদের কণ্ঠে বাচ্চামো অভিমান। কাশফি খালিদের গাল টেনে বলল, যদি আমি মরে যাই তাহলে তখন কি হবে? তখনও কি আপনি এমন করবেন? খালিদ কাশফিকে শক্ত করে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে বলল, তোমার আগে আমি মরবো কাশফি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে পৃথিবীতে বাঁচতে চাই না তো। কাশফি খালিদের পিঠে হাত বুলালো, বলল, আমিও আপনাকে ছাড়া বাঁচতে চাই না। মাহমুদ ও হুর বিছানায় কাঁধ হয়ে শুয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মাহমুদের ঠোঁটে মৃদু হাসি। হুর বারবার লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। মাহমুদ হুরের হাতের 5 আঙ্গুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিয়ে বলল, হুর, হুর নরম কণ্ঠে বলল, আমি 1.5 মাসের ছুটিতে এসেছিলাম। হুর তড়াক করে চাইল, অবাক কণ্ঠে বলল, মানে? মাহমুদ কিছুটা বিব্রত হয়ে পড়ল, বলল, আমাকে যেতে হবে হুর। হুর মাহমুদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় মাহমুদের হাত থেকে নিজের হাত সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়ল। মাহমুদ আতঙ্কিত হয়ে ডেকে উঠল। হুর কি হলো হুর? হুর জবাব না দিয়ে আলমিরা খুলে মাহমুদের পাশে কিছু একটা খুঁজতে শুরু করলো। মাহমুদের বিচক্ষণ মস্তিষ্কে ব্যাপারটা সহজে ঢুকে পড়ল। মাহমুদ চিৎকার দিয়ে উঠে নিজ বিছানা থেকে নেমে এলো। হুর প্লিজ না হুর। ততক্ষণে হুরের হাতে মাহমুদের পাসপোর্ট আর এয়ার টিকিট। মাহমুদ হাত বাড়িয়ে ধরতে চাইলে হুর তার হাত পিঠের দিকে নিয়ে লুকালো। মাহমুদ মিনতি করে বলল, প্লিজ হুর, আমার লক্ষ্মী তোতা পাখি ছিল না। হুর মাথা নেড়ে বলল, আমি লক্ষ্মী হতে চাই না। মাহমুদ অনুরোধ করে বলল, তুমি যা চাও তাই হবে পাখি। হুর আমি আপনাকে চাই। প্লিজ এসো, আমরা বসে কথা বলি। আমার কথাটা তো একটু শোনো হুর। আমার নতুন জব, আমার কেরিয়ারের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি। হুর অনবরত মাথা নেড়ে শুধু না বুঝাচ্ছে। টিকিটের কিছু অংশ ততক্ষণে ছিঁড়েও ফেলেছে। মাহমুদ এবার হুরের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে দুহাতে হুরের হাঁটু জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলল, এখন নতুন করে টিকিট করতে গেলে আমার 1 লাখেরও উপর লেগে যাবে হুর, প্লিজ একটু বোঝো। নিষ্ঠুর নারীটি বুঝল না। হায়, ততক্ষণে মাহমুদের এয়ার টিকিট দ্বিখণ্ডিত হয়ে গেছে, সাথে সাথে মাহমুদের স্বপ্ন। হুর মাহমুদের কাঁধে হাত রেখে নিচু হয়ে এলো। মাহমুদের কপালে কপাল ঠেকাতেই মাহমুদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। মাহমুদ ধীর স্বরে বলল, আমি কি কাজ দেখাবো? হুরো মাহমুদের কানে ফিসফিস করে বলল, বউ বেঁধে রেখেছে। কাজ না করলে খাবো কি? আমি আপনাকে কাজ করে খাওয়াবো। মাহমুদ হেসে ফেলল, বলল, আমার এতগুলো টাকা? হুর মাহমুদের কানে কানে বলল, আমি পুষিয়ে দিব। এখনই দিতে হবে? হুর 1 মিনিটও দেরি করলো না। মাহমুদের গালে ঠোঁট চেপে ধরে দীর্ঘ চুমু খেলো। মাহমুদের পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল।
মাহমুদ হুরের কানে নাক মুখ ঘষে বলল। 1 লাখ। হুরের ঠোঁটে বাঁকা হাসি। দ্বিতীয় চুমুতে মাহমুদ বলল, 2 লাখ। হুর এবার মাহমুদের ঠোঁটে ডুবে গেল দীর্ঘক্ষণ। কিছুক্ষণ পর হুর ধীরে ধীরে মাহমুদের কাঁধে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। মাহমুদ হুরের দিকে ঝুঁকে বলল, এটা 10 লাখ। হুর মাহমুদের কথায় খিলখিল করে হেসে উঠল। মাহমুদ কানে কানে বলল, ভাই কি বলেছে জানো? হুর জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে মাহমুদ আগের মতো করেই বলল। তাড়াতাড়ি বাবু নিতে। হুর লজ্জায় দ্রুত মাহমুদের বুকে মুখ লুকাল। কাশফি আজকাল রাত বিরাতে উদ্ভট সব বায়না ধরে। খালিদও তার যথাসাধ্য পূরণ করে। কেবল 3 মাস চলছে, অথচ কাশফি কিছুই খেতে পারে না। কিছু মুখে দিলে যেটুকু পেটে যায় তার চেয়ে 3 গুণের বেশি উগরে দেয়। অনেক সময় বমি করতে করতে ফ্লোরে বসে পড়ে। তখন খালিদও তার সাথে ফ্লোরে বসে তাকে জড়িয়ে ধরে। সকালে ঘুম থেকে উঠলে পায়ের পাতা মাটিতে ফেলতে পারে না। খালিদ রাতে ঘরে ফিরে কাশফির পায়ে তেল মালিশ করে দেয়। সেই বিশেষ মাসাজ একজন থাইল্যান্ডের অভিজ্ঞ এক লোক থেকে শিখেছে। ভদ্রলোক বহুদিন থাইল্যান্ডে এক মাসাজ সেন্টারে ছিলেন। তবে এতেও কাশফির ভীষণ আপত্তি। তার এক কথা, খালিদ তার পায়ে হাত দিতে পারবে না। তার অস্বস্তি হয়। কখনো আবার শরীর হাত পা জ্বালাপোড়া করে। রাতে মাঝে মাঝে ঘুমাতেও পারে না। আজকাল হাসপাতালেও খুব কম সময় দেয় কাশফি। বেশিরভাগ সময় বাসায় থাকছে। যেখানেই যায় খালিদ নিয়ে যায়, আবার নিয়ে আসে। ছায়ার মতন সারাক্ষণ পাশেই থাকে। তারপরেও খালিদের ভেতরটা কষ্টে ছিঁড়ে যায়। সে কাশফির কষ্ট কোনোভাবেই কমাতে পারছে না। মাঝে মাঝে খালিদের মনে হয় স্বামী স্ত্রী যেহেতু একে অপরের পরিপূরক, সব কিছুই ভাগাভাগি করে নেয়, তবে বাচ্চাটা 5 মাস মায়ের পেটে আর বাকি 5 মাস বাবার পেটে থাকলে ভালো হতো না? কিন্তু আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি ভালো জানেন এই নিয়মের পেছনের রহস্য। এ কদিনে কাশফি খুব শুকিয়ে গেছে। ডক্টর মিলি বারবার বলছেন বেশি বেশি খেতে হবে, নয়তো বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে। এখন কাশফির খাবারের তালিকায় আছে কেবল টকজাতীয় ফল আর সালাদ ও তেঁতুল দিয়ে কচা কলার ভর্তা, তাও খুব সামান্যই খেতে পারে। এসব কিছুর মধ্যে খালিদের সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন কাশফি আগের মতো খালিদের গায়ের ঘ্রাণ নিতে পারে না। এখন কাশফির একমাত্র পছন্দনীয় ঘ্রাণ হলো শুকনো মরিচের ঘ্রাণ। বাকি কিছুই সহ্য হয় না। খালিদের চেতনায় ছেদ ঘটে আমরা বিক্রেতার হাঁক ডাকে। খালিদ দ্রুত অফিসে তার জন্য নির্ধারিত কেবিনের থাই গ্লাস টেনে তার পিএ রাজু ও অফিস বয় সবুজকে পেয়ে গেল। উদ্বিগ্ন গলায় বলল, ওই আমরাওয়ালাকে ধরে নিয়ে আসো। রাজু ও সবুজ দুজনে কিছুই বুঝল না। খালিদ এবার বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, বাংলা বুঝো না নাকি গাধার দল? আমরাওয়ালাকে ডেকে নিয়ে আসো। আমরাওয়ালাকে না পেলে 2টারই চাকরি থাকবে না, যাও। এবার দুজন মুখ চাওয়াচাই করে দৌড় লাগালো। খালিদ পেছন থেকে বলল, আমরাওয়ালাকে না পেলে সবুজকে লাল বানাতে আমার 2 মিনিটও সময় লাগবে না, গো ফাস্ট। রাজু দৌড়ে গিয়ে লিফটে উঠে পড়লে সবুজ সিঁড়ি বেয়ে তড়িঘড়ি করে নামতে লাগলো। এক ফাঁকে জানালা দিয়ে এই আমরা বলে হাঁক ছাড়ল। আমরাওয়ালা মামা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকিয়েও আহ্বানকারীর দেখা পেল না। দুজনে কোনো রকম গিয়ে আমরাওয়ালাকে রাস্তার মোড়ে পেল। দুজন দুবাহু চেপে ধরে খালিদের কেবিনের সামনে এনে আমরাওয়ালাকে ছাড়ল। আমরাওয়ালা ঘটনার আগামাথা কিছুই না বুঝে ধমকে উঠে বলল, ওই মিয়া, আমার এমনি ধরে আনলেন কেন? সবুজ বলল, স্যারের আদেশ, স্যার বলেছে তোমাকে ধরে আনতে। আমরাওয়ালার মাথায় এখনও কিছু আসছে না। সবুজ আমরাওয়ালাকে নিয়ে খালিদের কেবিনে প্রবেশ করালো। খালিদ ল্যাপটপে হাতের কাজটা শেষ করে নিচ্ছিল। হাতের ইশারায় সবুজ চলে যেতে বলল। আমরাওয়ালা চারপাশে চোখ ঘুরিয়ে কেবিনটা দেখে নিল। বিলাসবহুল কেবিনের সকল ঐশ্বর্যে চোখ বোলানো শেষে লোকটির চোখ আটকালো সুদর্শন খালিদের উপর। বড় মুভিং চেয়ারে ফর্মাল পোশাকে বসে ল্যাপটপে এক মনে কাজ করে যাওয়া খালিদকে আমরা বিক্রেতার কাছে কোনো ফিল্মের হিরো মনে হলো। ল্যাপটপের কিবোর্ডে হাত চালানোর ভঙ্গিটাও কি দারুণ, আভিজাত্য মানুষটির। আমরা বিক্রেতার ভাবনায় ফোরন কেটে খালিদ বলে উঠল, আর 2 মিনিট ভাই, আপনি একটু বসুন। আমরাওয়ালা চুপ করে দাঁড়িয়ে খালিদকে দেখতে লাগলো। খালিদ কাজ শেষ করে আমরাওয়ালার দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বলল, সরি আপনাকে অপেক্ষা করালাম। লোকটি এখনও সন্দিহান দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে।
সে বুঝতে পারছে না তাকে এই অফিসে আনার কারণ কি। লোকটি কিছুটা ভীত কণ্ঠে বলল, আমাকে এখানে কেন আনছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? খালিদ আবারও বিনয়ী হেসে বলল, না না না, তেমন কিছুই না। আসলে আমার আপনার সাহায্য প্রয়োজন। আমরাওয়ালা অবাক হলো। কি সাহায্য? খালিদ ভনিতাহীনভাবে বলল, আপনি কি কি বিক্রি করেন? সিজনাল টক ফল, এই আমরা জাম্বুরাই সব। দিনে কতগুলো বিক্রি করেন? এটা তো ঠিক নাই, আমরা দিনে 5-7 কেজির মতো, তবে মাঝে মাঝে কম বেশ হয়। আর জাম্বুরা দিনে 12টা 15টা। কিন্তু আপনি এইসব জেনে কি করবেন? খালিদ বলল, আসলে ভাই, আমার স্ত্রী গর্ভবতী, অনেক সময় রাতে এসব খেতে চায়। আমি আপনার কাছ থেকে এগুলো ছেলা, কাটা ও ভর্তা বানানো শিখব। লোকটি অবাক হয়ে ভাষা হারিয়ে ফেলল। খালিদই আবার বলল, আপনি আমাকে রোজ অনেকক্ষণ সময় নিয়ে কাজ শেখাবেন, আমি আপনাকে পারিশ্রমিক দেব। লোকটির প্রথম দেখাতেই খালিদকে ভীষণ ভালো লেগেছে, আর এখন কথা শুনে আরও ভালো লাগছে। একজন মানুষ স্ত্রীর ভালোবাসায় কতটা পাগল হলেই এসব করতে পারে। লোকটি রাজি হয়ে গেল। 20 দিনের কঠোর পরিশ্রমে খালিদ এত ভালো আমরা জাম্বুরা কাটা, ছেলা ও ভর্তা করা শিখে গেল যে বাকি জীবন আমরা বেঁচে সে পার করে দিতে পারবে। তার আজকাল মনে হচ্ছে কোনো ব্যবসায় ছোট নয়, বরং আমরা জাম্বুরা বিক্রি করার ব্যবসা হিসেবে মন্দ নয়। মাহমুদ বিছানায় শুয়ে আছে, চোখ ভর্তি ঘুম থাকা সত্ত্বেও ঘুমাতে পারছে না। হুর কখনো কানে ফু দিচ্ছে, তো কখনো বুকের বসন ধরে টানছে। মাহমুদ হুরের পিঠে আলতো থাপ্পড় দিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়ানোর চেষ্টা করছে। হুর এবার উঠে বসে বলল, গান শুনবো। মাহমুদ চোখ পিট করে চাইল একবার। বাচ্চা পোলাপান বিয়ে করার এই এক জ্বালা। এদের রাত কাটে ফ্যান্টাসিমূলক স্বপ্নে, আর দিন কাটে সেসব বাস্তবায়ন করার চেষ্টায়। কিন্তু প্রজনন কর্ম সাধনের ব্যাপারে এরা উদাসীন। সে সময় মেয়েটা হাজারো বাহানা দিবে, আর এমনিতে জ্বালিয়ে মারবে। সেদিন মাঝরাতে হুর মাহমুদকে ডেকে তুলে বলল, মাহমুদ ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে হুর? হুর মাহমুদকে টেনে তুলে বসালো, বলল, আমার ঘুম আসছে না, আসুন দুজনে একসাথে বসে থাকি। তারপর বলল, আসুন না গিফট আনপ্যাক করি। যেই ভাবা সেই কাজ। কয়টা গিফট আনপ্যাক করার পর একটাতে কিছু মগ পেল। সবগুলোই কাপল মগ, এক একটাতে এক একটা লেখা। একটা মগে লেখা মিস্টার পারফেক্ট, অপরটাতে লেখা মিসেস অলওয়েজ পারফেক্ট। মাহমুদ বুঝল না কোন ছ্যাঁচড়া বিয়েতে মগ গিফট করলো, কিন্তু মাহমুদকে অবাক করে দিয়ে এই মগ হুরের ভীষণ পছন্দ হলো। এখন তার ইচ্ছে এই রাতে এই মগে কফি খাবে। মাহমুদ হাজার বুঝিয়েও পারল না এই রাত বিরাতে কফি খাওয়া থামাতে। মাহমুদও বলল, এখন কফি খেলে রাতে আর ঘুমোতে পারবে না। কিন্তু মাহমুদের কথা মেয়েটা মানলই না। বাধ্য হয়ে মাহমুদকে এই মাঝরাতে কফি খেতে হলো। মাহমুদের এখন মনে হচ্ছে তার বোকা ভাই জীবনে একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছে, একটা ম্যাচিউরড মেয়ে বিয়ে করেছে। তার মতো একজন বিচক্ষণ লোক এমন গাধার মতো একটা কাজ করে বসলো, ভাবা যায় এগুলা? তবে তারই বা কী দোষ? মনের উপর তো আর জোর চলে না। ভালোবাসার হাতে সেও গ্রেফতার হয়ে গিয়েছিল। মাহমুদ হুরকে টেনে এক হাতের উপর শুয়ে দিল, আরেক হাতে আবারও পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, ঘুমাও তুমি, ঘুমাও গুজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও বসবো বাসি বলে। হুর লাফিয়ে উঠে আবার বসে পড়ল। এইটা কেমন গান? রাত 12:30। কাশফি বারান্দার মেঝেতে আসন দিয়ে বসে আছে। খালিদ স্নেহময় চোখে তাকিয়ে দেখছে তাকে। সে ডাবল করে কার্পেট বিছিয়ে দিয়েছিল, যা কাশফি সরিয়ে মাটিতে বসছে। বলল, মাটিতে বসলে ঠান্ডা লাগে, ভালো লাগে। খালিদ বোঝাতে চায় এটাই তো সমস্যা, ঠান্ডাই তো না লেগে যায়। কিন্তু সে শোনার পাত্রী নয়। আজকাল বড় অবাধ্য হয়ে উঠেছে। মাথায় পড়েছে জাম্বুরার খোসার টুপি, যা খালিদই তাকে বানিয়ে দিয়েছে। গায়ে খালিদের ঢিলা টি শার্ট। তার নাকি শুধু গরম লাগে, আর গরম লাগলেই সে খালিদের জামা পরে ফেলে। বয়স যেন এতে তার 5-7 বছর কমে গেছে। শুকনো মরিচের ঝালে তার নাক ঠোঁট লাল হয়ে গেছে, কেমন বাচ্চাদের মতো ঝালে নাক টানছে। কাশফি খালিদকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কচর মচর করে খেতে খেতে খালিদের দিকে একটু জাম্বুরা বাড়িয়ে দিয়ে বলল, খাবেন? খালিদ মুচকি হেসে নাবোধক মাথা নাড়ল। সে খাবেন। কাশফি এবার আবদার জুড়ে বলল,
তাহলে একটা গান শুনান। বলেই সে ঘুরে বসে খালিদের বুকে পিঠ ঠেকিয়ে আরাম করে বসল। খালিদও পিছন থেকে পেট ঝরিয়ে ধরল, গাইতে শুরু করলো। আমার বুকের মধ্যে মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কতই না যতনে। মাহমুদ তড়াক করে কান খাড়া করলো, তারপর লাফিয়ে উঠে হুরকে বলল, এসো এসো, গান শুনবে না? হুর কিছুই বুঝল না। গান শুনতে কই যেতে হবে? মাহমুদ বিছানা থেকে নেমে হুরকে কোলে তুলে দিল। বারান্দার দরজার সামনে এসে হুরকে বলল, দরজা খুলো। হুর দরজা খুলতেই মাহমুদ হুরকে নিয়ে বারান্দায় পাতা চেয়ারটাতে বসলো। হুর গান অনুসরণ করে আশপাশে চোখ ঘোরাতেই পাশের বারান্দায় অর্ধচাঁদের আবছা আলোয় দুটো ছায়া দেখতে পেল। খালিদ দম নিতে নিতে গানের বিরতি দিতে দিতেই মাহমুদ গিয়ে উঠল, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব, তেপান্তর ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি, বুঝবা বুঝবা কেমনে। হুর ও কাশ্মীর দুপাশের বারান্দা থেকে হেসে উঠল। দুজনের হাসির শব্দ অন্ধকার রাতকেও দীপ্তিময় করে তুলল। চারপাশের আলো ঝলবলিয়ে উঠল। এভাবেই দুটি জোড়ার জীবন মধুময় হয়ে রইল ভালোবাসার পাগলামোতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।